সেটা অস্থায়ী জায়গায় করে দেওয়া হয়েছে কার্যক্রম আপাতকালীন চলার জন্য। আর আমার তো আরেকটা মন্ত্রণালয় আমি সেখানে বসতে পারি। তো ওই আসিফ মাহমুদের 2টা মন্ত্রণালয় পড়ে গেছে, সে নগর ভবনে বসতেছে। এরকম যার যার অন্যান্য জায়গা রয়েছে সেখানে অস্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে আর কি। আর মূলত এখানে আসা মূলত আপনাদের সাথে কথা বলার জন্য যে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণা তৈরি না হয়, অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার। তো আজকে পর্যন্ত আমরা কাউকেই অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। আর সো এই জন্য আজকে আপনারা প্রবেশ করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে যে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে। তো দীর্ঘমেয়াদী সামনের দিনগুলোতেও জন্য আমরা ভাবছি। এই কারণে আমাদের প্রায় 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে। এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। সাংবাদিকদের আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসবো, যারা সচিবালয়ের সংগঠন এছাড়া যে বাইরের সংগঠনগুলো রয়েছে তাদের সাথে বসে মিডিয়া হাউসগুলোর সাথে বসে একটা নির্দিষ্ট সংখ্যায় অস্থায়ী পাস দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়। আর একটা নির্দিষ্ট সময় নিয়ে আমরা আবেদন করে স্থায়ী পাস যেটা সেটা দিব। এখনকার যে স্থায়ী পাস আছে সব বাতিল হয়ে যাবে? হ্যাঁ জি, আমরা স্থায়ী 2 রকমের, একটা স্থায়ী আর একটা হলো অস্থায়ী। তো দুটো নিয়েই আপনাদের সিদ্ধান্ত? জি জি, আমাদের কারণে এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিই। আবেদন কবে থেকে শুরু করব? আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব আর কালকে থেকে অস্থায়ী পাসটা আমরা এই প্রসেসটা তো বাতিল না করেও করা যেত, ঠিক না? এই অ্যাপ্লিকেশন কার্ড এটা আপনারা কাদের সঙ্গে কথা বলে এইটা করবেন যাতে এটার যে নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী আবেদন করে সেই অনুযায়ী আমরা এটা সরবরাহ করি, সেই অনুযায়ী এটা হবে। আর সেক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, প্রয়োজনে যারা মিডিয়া যারা সম্পাদক আছে পত্রিকা সম্পাদক আছে তাদের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, কালকে থেকে কি পাস দিবেন নাকি আবেদন নেওয়া শুরু করবেন কোনটা? কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। সেটা কারা দেবে? সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা করব। সংখ্যাটা বলতে অস্থায়ী সংখ্যাটা কেমন হবে বা কারা আসলে মেইন স্ট্রিম নাকি এটা যদি উল্লেখ করেন আমরা সেই পাসটা কোথায় থেকে পাবো তাহলে আমাদের সেটা সিদ্ধান্ত হয়েছে। সেটা আমরা সাংবাদিক সংগঠনগুলোর সাথে বসে এটা আমরা করব। আজকে তো মনে হয় 160 জন বা 70 জনের একটা তালিকার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো ওইটা একটা প্রাথমিক করা হয়েছে। এছাড়া আমরা ওই একটা সীমিত সংখ্যা, হয়তো আগের মতো এত হবে না, প্রত্যেকটা হাউস অনুযায়ী হয়তো আমরা একটা সংখ্যা ধরে এটা আমরা অস্থায়ী করে দেবো। একটা হাউসে কয়জন পাবে সেটা তো আমরা এখনই বলতে পারতেছি না, কিন্তু এটা যত কম রাখা যায় স্থায়ী পাস না হওয়া পর্যন্ত, কারণ এখনো তো ভিতরের ভবনগুলো সংস্কার সহ আরো কিছু কাজ আমাদের বাকি আছে। এখন এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে যদি আপনি একটু বলেন যে এই আগুন লাগলো কি মনে হচ্ছে, তদন্ত কার্যক্রম রিপোর্টে আপনি কখন নাগাদ পেতে পারেন বা রিপোর্টে যারা তদন্ত করছে তাদের কারণ তো 3 দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। সচিবালয়ে এইভাবে আগুন লাগাটা এইটা একটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটেজও হতে পারে। যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ের মতো ঘটে সেটাও আমাদের ভাববার বিষয়। সেটার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। তো আমরা আশা করি যে তদন্ত হলে আমরা বলতে পারবো। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করারই আহ্বান থাকবে। এই ভবনটা কবে নাগাদ চালু হতে পারে সে ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটা ওই প্রাথমিক রিপোর্টে আমরা জানতে পারবো। দর্শনার্থীদের জন্য যে পাসটা দেওয়া হয়
দর্শনার্থীদের পাস তো আমরা সীমিত করব, কারণ এইখানে দর্শনার্থী বা আগের যারা স্থায়ী পাস ছিল তারা সচিবালয়ে ভিড় করে নানা ধরনের সমস্যা এই গত 4 মাসে কিন্তু তৈরি করেছে, যেটা আমরা এই আগের সকল পাসই আসলে বাতিল হবে। আমরা নতুন করে এই পাসগুলো সরবরাহ করবো এবং সেক্ষেত্রে নীতিমালাতেও আমরা কিছু পরিবর্তন আনবো। আমার যতটুকু ধারণা আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করেছে যে আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, তাদের পক্ষ থেকে একটা জুলাই প্রোক্লেমেশন আসবে, এটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকারের আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বিপ্লবী কোন সরকার গঠনের পরিকল্পনা আছে? সেটার জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। সচিবালয়ের অনেক বেসরকারি যারা এখানে আসতেন সকলেরই পাস স্থগিত করা হয়েছে এবং আমাদেরকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল যে মিডিয়া সাময়িকভাবে এখানে প্রবেশ করতে পারবে না। তো আপনারা জানেন আমাদের সচিবালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে এবং এখানে যারা সচিবালয় বিটে আমরা যে সকল সদস্যরা এখানে কাজ করি প্রত্যেকটি হাউস থেকে প্রত্যেকেরই একটি দাবি ছিল আমাদের যে মিডিয়া সরকার বান্ধব, মিডিয়া সরকার যেহেতু মিডিয়া বান্ধব, আমরা চাই মিডিয়া স্বাধীনভাবে এখানে কাজ করার জন্য। তার আলোকেই আপনাদের সবার দাবির প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সভাপতি মাসফেসুদ্দিন মাতাবের নেতৃত্বে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই। গতকালকে উনি আমাদেরকে সময় দিয়েছেন যে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো। আমরা আজকে 11:30 সময় দিয়েছিল, যাই হোক একটু লেট হয়েছে, তারপর আমরা কথা বলতে পেরেছি। সিদ্ধান্ত এটাই এসেছে যেটা হচ্ছে আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। অস্থায়ী পাসের ক্ষেত্রে বিএসআরএফের যারা সদস্য আছেন তাদের তো তালিকা আমাদের কাছে আছেই, এর বাহিরে যারা এখানে আমাদের সদস্য না আপনারা এখানে কাজ করেন প্রত্যেকেই যার পিআরও যারা আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যে যার বিটে কাজ করেন তাদের যে মন্ত্রণালয়ের যে পিআরও আছেন পিআরওর সাথে যোগাযোগ করলে আপনাদের নাম এবং ঠিকানা দেওয়া হলে আপনাদের প্রতিষ্ঠানের এবং আপনার নাম হাউসের নাম দেওয়ার পরপরই তারা অস্থায়ী পাস রেডি রাখবেন। তো আমরা ইতিমধ্যে আজকে বলে আসছি আমরা আজকেই তালিকা পাঠিয়ে দিব যারা সচিবালয় বিটে কাজ করেন, বিশেষ করে বিএসআরএফের সদস্য যারা আছেন তাদের তালিকা সহ এবং টেলিভিশন থেকে এবং অনলাইন বা অন্যান্য পত্রিকা যারা আমাদের মেম্বার না তারাও আপনাদের নাম চাইলে আপনারা দিতে পারবেন এবং যার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে পিআরও তাদের সাথে যোগাযোগ করে আগামীকালকে থেকে আপনারা ঢুকতে পারবেন। তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন এটা একেবারেই সাময়িক ছিল, উনি চেয়েছিলেন আজকে থেকেই সে অনুমতিটা দিবেন। আজকে ঢুকার না কারণ হিসাবে উনি বললেন যে সচিবালয়ে আজকে কোনো মিডিয়া সহ সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় অনেকেই আজকে যারা তাদের গাড়ি ঢুকতে পারে নাই, শুধু উচ্চ লেভেলের কর্মকর্তারা গাড়ি নিয়ে ঢুকছেন ভিতরে। তদন্তের আজকে তাদের যে ডকুমেন্টস আজকে 4টা পর্যন্ত তারা এখানে সিনগুলো ইনভেস্টিগেশন করে দেখবেন। সেই কারণে আজকে শুধু সাময়িকভাবে আজকে মিডিয়া সহ সকলের প্রবেশ বন্ধ ছিল, শুধু কর্মকর্তা কর্মচারী ছাড়া এবং অ্যাডভাইজার মহোদয় ছাড়া। তো ওটা উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমরা মিডিয়াকে বন্ধ করতে চাই নাই, উনি বলেছেন আমরা চাই গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা বহাল থাকুক, তারই আলোকে আমরা আগামীকালকে থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবো। আর তৃতীয়ত আরেকটি বিষয় যেটা বলেছেন যে ওভারঅল মিডিয়া কার্ড যেটা বাতিল, এই বিষয়টা আসলে আপনারা গভর্নমেন্টের পক্ষ থেকে শুনেছেন, এটা আসলে আমাদের দায়িত্ব না, এটা ওনারা গভর্নমেন্টের পক্ষ থেকে আপনারা মেসেজ পেয়েছেন, এটা ওনারা পরবর্তী পদক্ষেপ ওনারা জানাবেন। আমাদের যে মেসেজটা ছিল আমরা সচিবালয়ে যারা প্রবেশ করি তারা ঠিকমতো যেন এখানে প্রবেশ করতে পারি, সেই প্রবেশের যে সিদ্ধান্তটা আজকে উনি দিয়েছেন আগামীকালকে থেকে আমরা প্রবেশ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।